শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে, জানালেন মন্ত্রী। শিক্ষাখাত সংস্কারের দাবি শিক্ষাবিদদের। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বললেন খাদ্যমন্ত্রী। সরবরাহ চুক্তি ভাঙলে চালকল মালিকদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। গাজীপুরের পাতারটেকে জঙ্গিদের অবস্থানের বিষয়ে তথ্য গোপন করেছে বাড়িওয়ালা, বলছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দায়ের। এবং মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে চাপে বাংলাদেশ। মাঝারি মানের সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। মাধ্যমিক পর্যায়ে নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমিয়ে সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর সিদ্ধান্তে অনড় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, কোনোভাবেই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। এ সময় শিক্ষাবিদরা যুগোপযোগী পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন। প্রশ্নপত্র ফাঁস রোধে 2017 সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমিয়ে সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় 2 বছর আগে। তবে আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরুর 5 মাস আগে হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ অবস্থায় করণীয় নির্ধারণে দেশের বরেণ্য শিক্ষাবিদদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক থেকে শিক্ষার্থীদের প্রতি পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে বারবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন না করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের তাগিদ দেন শিক্ষাবিদরা। এই রিফর্মের আওতায় যেটা বলা হয়েছে যে কারিকুলাম নতুন করেই কিন্তু হবে, এটা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আমরা শুধু এমসিকিউর একটা ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আমরা বড় পরিসরের সংস্কারের প্রত্যাশা করছি। পরীক্ষার যে একটা প্রশ্ন একটু বেড়ে গেল, সেটা হয়তো খুবই ছোট একটা পরিবর্তন, তার তুলনায় আরো অনেক বড় পরিবর্তন আসছে। পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক একটা পজিটিভ একটা পরিবর্তন আনার জন্য বেশ অনেকদিন থেকে চিন্তা ভাবনা চলছে। কারিকুলাম পরিবর্তন করা হবে, আধুনিক করা হবে, সুন্দর করা হবে। শিক্ষা পদ্ধতির পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের মুখে শিক্ষাবিদদের পরামর্শের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন সম্ভব নয়। 2017 সাল থেকে আমরা এমসিকিউতে 10 নম্বর কমিয়ে দিব। এই নম্বরটা অন্য রকম প্রশ্নের মধ্যে চলে যাবে। এই ঘোষণা আমরা 2 বছর আগে দিয়ে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে, সেটা আমাদের চলবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখন থেকে শিক্ষার্থীর তথ্য পূরণে উত্তরপত্র 15 মিনিট আগে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, সৃজনশীল প্রশ্ন সংখ্যা বাড়ানোর ফলে পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটবে না। যেখানে 100 নম্বরের মধ্যে যেখানে আগে 9টার মধ্যে 6টা উত্তর দিতে হতো, এখন 11টা প্রশ্ন দেওয়া হবে, 7টা বাছাই করতে হবে। আগে একটা প্রশ্নের উত্তর দিত 21.40 মিনিট, এখন সে 21.26 মিনিট, অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য হবে, খুবই কম সেকেন্ড, 40 আর 26। বৈঠকে পরীক্ষা পদ্ধতি সহজ করা, প্রশ্নভান্ডার প্রতিষ্ঠা এবং বই পরিমার্জন করা সহ শিক্ষার মানোন্নয়নেও শিক্ষাবিদদের সাথে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে চাল আমদানির উপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, এই অবস্থা থেকে উত্তরণে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় 15 টাকা কেজি দরে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হবে। চুক্তি অনুযায়ী চাল কলগুলোকে আগামী 31 অক্টোবরের মধ্যে 1,40,000 টন চাল সরবরাহ করতে সময় বেঁধে দিলেন খাদ্যমন্ত্রী। তা না হলে 5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন। জানালেন, চাল কলগুলো চুক্তি মেনে সরবরাহ করলে সরকারি খাদ্য ভাণ্ডারে মোট চালের মজুদের পরিমাণ দাঁড়াবে 9 লাখ টনে। এই বাস্তবতায় সরকার চাইলে চাল রপ্তানিও করতে সক্ষম। তারপরও ভারত থেকে চাল আমদানির উপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 15 টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। এই চালের দামটা একটু ঊর্ধ্বমুখী, কোনো কারণ নাই, এটা কৃত্রিম সংকট, কোন রকম সংকট নাই। 24 লক্ষ টন চাল উদ্বৃত্ত সরকারের,
এবং আমাদের খাদ্য ভাণ্ডারে যা চাল আছে আগামী আমন মৌসুম পর্যন্ত আমরা নির্বিঘ্নে, আমরা অত্যন্ত খুশিতে আমরা চলে যেতে পারবো। ওএমএস বন্ধ দিচ্ছি, বুঝতেই তো পারছেন যে কোনো রকম অসুবিধা নাই। বহু স্বার্থান্বেষী মহল থাকতে পারে। আমি তো বিভিন্ন আপনাদেরকে বললাম যে আমরা এবার ধান সংগ্রহ করেছি বেশি। ধান সংগ্রহ করাতে অনেকে রাতে ঘা লাগতে পারে, কারণ আমরা প্রথম থেকে 1 লক্ষ টন চাল ধান সংগ্রহ করতাম, বাকি সব মিলের কাছ থেকে নিতাম। এটা তো হাতে ঘা লাগাটা স্বাভাবিক। তারপর আমরা ভারতের উপর এই 25% শুল্ক, বিভিন্ন কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। ওনারা যে কথাটা আমাদেরকে বললেন, আগামী 15 দিনের মধ্যে চালের বাজার ঠিক হয়ে যাবে। হত দরিদ্রদের জন্য 10 টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্য বান্ধব কর্মসূচিতে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় যত অনিয়ম হচ্ছে আমরা কঠিনভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি, মামলা করছি, গ্রেফতার করছি। ডিসির নেতৃত্বে মনিটরিং টিম হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচিটাকে কোনো অবস্থাতেই আমরা নস্যাৎ হতে দেব না। আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, মানে সব রকম ব্যবস্থা করছি, সেটা আপনারা দেখছেন। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষকরা যেন ভালো দাম পায় তা নিশ্চিত করতে আগামীতেও সরকার তাদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 238 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় 39 রানেই 3 উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 11 রানে ইমরুল, 14 রানে তামিমকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। এরপর জেক বলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন সাব্বির। তবে মুশফিকুরকে সঙ্গে নিয়ে 50 রানের জুটি গড়ে ভালোই সামাল দেন মাহমুদুল্লাহ। কিন্তু 21 রান করে জেক বলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মুশফিক সাজঘরে ফেরার পরপরই সাকিবও টিকতে পারেননি বেশিক্ষণ। তবে এক প্রান্ত আগলে ক্যারিয়ারের 16তম 50 তুলে নেন মাহমুদুল্লাহ। দারুণ খেলতে থাকা মাহমুদুল্লাহ আউট হন 75 রানে। ভালো খেলার ইঙ্গিত দিয়েও মোসাদ্দেক ফেরেন 29 রান করে। শেষের দিকে অধিনায়ক মাশরাফি ও নাসিরের প্রতিরোধে সম্মানজনক স্কোরের পথে স্বাগতিকরা। Goes up, there is long on in place, but he's got too much of it. Oh, what a shot. That's the shot. No one at long off. Just about gets enough elevation. Wonderful over this for Bangladesh with a ball to go. বাংলার সময় আরো থাকছে। বিনিয়োগের সুযোগ না থাকায় ফেনীতে প্রবাসীদের পাঠানো অর্থের সিংহভাগই ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। শিল্প খাতে বিশেষ সুবিধা দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে আজ অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারীকে দেবী দুর্গার প্রতিরূপ বিবেচনা করেই মহা আয়োজনে এ পূজা করা হয়। এ পূজার মধ্য দিয়ে নারী শক্তি জাগ্রত হবে এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। সকাল থেকে দেবী বন্দনা আর অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে অষ্টমী পূজার আচার অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর শান্তিনাশ্বরী মন্দির জুড়ে ঢাক, ঢোল আর উলুধ্বনি। দেবী দুর্গার ভৈরবী রূপে সাজানো হয়েছে কুমারী বিনতাকে। অষ্টমীর তিথিতে মন্ত্রপাঠ আর ফুল দিয়ে বরণ করা হয় দেবীর প্রতিরূপ কুমারীকে। কুমারী রূপে দেবী দর্শনে মন্দিরে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রতি বছর প্রথম থেকে দ্বাদশ বছর পর্যন্ত কুমারী এক একটা নাম হয়। আমাদের এবারের নাম হবে কুমারী ভৈরবী। আমার খুব ভালো লাগছে জগৎ জননী মাকে কুমারী রূপে দেখতে পেয়েছি আমার মেয়ের মাঝখানে। শঙ্খধ্বনি আর ঢাকঢোল বাজিয়ে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয় বরিশালে। এরপর রীতি অনুযায়ী বিহিত পূজা, দেবী বন্দনা ও অঞ্জলি দানের পাশাপাশি ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে চলে আনন্দময়ী দেবীর আরাধনা। প্রত্যেকটা পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকধারী পুলিশের সাথে সাথে আমাদের আনসার বাহিনীর সদস্যরা আছে। দিনের
শুরুতে মহা অষ্টমীর আচার অনুষ্ঠান শেষে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে পূজার বেদিতে আনা হয় মিরি চক্রবর্তীকে। এরপর কুমারীকে মাল্য দান করে দেবী রূপে অর্চনা শুরু করেন পূজারী। এ সময় অশুভ শক্তির বিনাশ করে নারী শক্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন শত শত ভক্ত। সব মেয়েদেরকে ইন্ডিকেট করেই মানে নারী শক্তিকে সম্মান দেখানোর জন্যই কুমারী পূজাটা। হিন্দু ধর্মমতে কুমারী শুদ্ধতার প্রতীক, আর কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা স্বয়ং মানুষের মধ্যে বিকশিত হন। তাই তো শুদ্ধ ও সুন্দরের প্রত্যাশায় যশোর রামকৃষ্ণ মিশনে পূজা করা হয় কুমারীকে। এছাড়া কুড়িগ্রাম ও ফরিদপুর সহ বিভিন্ন স্থানে মহা আড়ম্বরে পালিত হয় মহা অষ্টমী। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। মহা অষ্টমী ও কুমারী পূজার আনুষ্ঠানিকতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসী, বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি দুর্গাপূজার এখনকার অবস্থা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে এখানে এখন চলছে সন্ধি পূজা। 5:44 থেকে 6:19 পর্যন্ত এই পূজা চলবে। এবং সন্ধি পূজার বিষয়ে যদি একটু বলি, তাহলে অষ্টমী তিথির শেষ সময় এবং নবমী তিথির শুরুর সময়টিতে আসলে এই সংযোগস্থলে কিন্তু এই পূজাটি করা হয়। এবং এর সময় আসলে এখন যেমনটি চলছে পুরোহিতরা মন্ত্রপাঠ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের মাধ্যমে চলছে সন্ধি পূজা। দর্শক, আমি আগের সংবাদে জানিয়েছিলাম যে আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে এই পূজা মণ্ডপে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে, এবং এই মুহূর্তে নিরাপত্তার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন র্যাব 6-এর সিইও রফিকুল ইসলাম। আমরা এখন একটু কথা বলবো তার সঙ্গে। স্যার, আসলে এই খুলনা রেঞ্জের শুধু এই পূজা মণ্ডপ নয়, সব পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার কি রকম ব্যবস্থা, আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আজকে অষ্টমীর এই সন্ধ্যায় সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। খুলনা রেঞ্জের 10টি জেলায় আমি বলতে পারি যে বিপুল সমারোহে এই আজকে ভক্ত অনুরাগী দর্শনার্থীদের এর আগমনের মধ্য দিয়ে প্রতিটি পূজা মণ্ডপ এরকম লোকে লোকারণ্য। আজকে এখানে যেরকম আপনারা এই হাকিমপুর শিকদার বাড়ির শ্রী শ্রী দুর্গা মন্দিরে যেরকম হাজার হাজার পুণ্যার্থীদের আগমন লক্ষ্য করছেন, এখানে একটি এক্সেপশনাল, যেহেতু এটা এশিয়া মহাদেশের ভিতরে এর সবচেয়ে বড় একটি মন্দির। এখানে 601টি ভিন্ন ভিন্ন থিম নিয়ে এখানে পূজা তাকে একটা ভিন্ন আঙ্গিক দেওয়া হয়েছে। এখানকার আকর্ষণটাও বেশি। তাছাড়া অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও বিপুল সমারোহে লোকজন আসছে। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আনসার আর সদস্যদের সেখানে উপস্থিতি আছে। আমরা সেখানে স্ক্রিনিং এর মাধ্যমে লোকজন মণ্ডপগুলোতে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে সুইপিং করে এবং আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। আর এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জনপদের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেঁচে থাকার যে একটা মানসিক চেষ্টা, যে উৎসাহ, সেটি আমাদেরকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে। হিন্দু মুসলিম সকল ধর্মীয় অনুভূতি, ধর্মাবলম্বী মানুষেরা এখানে একত্র হয়ে এই হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটি যাতে নির্বিঘ্নে হতে পারে সেই বিষয়ে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে। দর্শক, আমরা এই শিকদার বাড়ির পূজা মণ্ডপে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাশাপাশি এই খুলনা, বাগেরহাট এইসব এলাকায় এই রেঞ্জে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলছিলাম। দর্শক, এখন চলছে সন্ধি পূজা এবং বলে রাখি যে 601টি প্রতিমা দেখতে কিন্তু ভক্ত দর্শনার্থীদের যে ভিড় রয়েছে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। এবং সন্ধি পূজার বিষয়ে যদি একটু বলি, যে আসলে দেবী দুর্গাকে অকাল বোধনের পরে বলা হয়ে থাকে রাম এই দিনে আসলে রাবণকে বধ করেছিলেন এবং এই সময়টাতে বধ করেছিলেন বলে আসলে এই সন্ধি পূজাটি উদযাপন করা হয়ে থাকে বা এই আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে বলে যেমনটি আসলে আমরা পুরোহিতরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যত বেলা বাড়ছে, অর্থাৎ এখন কিন্তু সন্ধ্যা, এই সন্ধ্যার সময় কিন্তু ভক্ত দর্শনার্থী সব ধর্মের মানুষের ভিড় আরও আসলে বাড়ছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু দেবীর কাছে প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই এলাকার দুর্গাপূজা। বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি দুর্গাপূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিকদারবাড়ি পূজা মণ্ডপ থেকে মহা অষ্টমী ও কুমারী পূজার আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়িটি ছিল মূলত জঙ্গিদের ট্রেনিং সেন্টার। বাড়ি মালিক সোলাইমান প্রবাসী হওয়ায় সেটি দেখাশোনা করত তার ছোট ভাই ওসমান গনি। পুলিশ বলছে ওই ওসমান গনি 2 মাস আগে জঙ্গিদের কাছে বাসা ভাড়া দিলেও সে তথ্য গোপন করেছিল পুলিশের কাছে, তাই এখন তার বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এদিকে 2 মাস ধরে জঙ্গিরা ওই এলাকায় অবস্থান করলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো ধারণাই নেই এলাকাবাসীর। গাজীপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন তাফসির বাবু। শনিবার দিনভর জঙ্গি আস্তানায় অভিযানের পরদিন সকালে গাজীপুরের পাতারটেকে গিয়ে দেখা যায় পুরো এলাকায় থমথমে পরিবেশ। তবে উৎসাহী কিছু লোকজন সিলগালা জঙ্গি আস্তানাটি দেখতে আশপাশে ভিড় করেন। জানালায় গুলির চিহ্ন একেবারে স্পষ্ট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলার পর ঠিক এই জানালা থেকে প্রথম জঙ্গিদের পক্ষ থেকে গুলি ছোড়া হয় পুলিশের দিকে। এর কিছুক্ষণ পরই পাল্টা গুলি শুরু করে পুলিশ। তবে বাড়িটির এই 2 তলায় কারা থাকতো তাদের সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই এলাকাবাসীর। কখনো দেখি নেই, কিন্তু বাইরের থেকে শুধু জানলাই দেখা যায় খোলা, আর কোনো কিছু দেখা যায় না। যে ওনাদের যে জুতা মোতা যেটি ছিল ওটিও নাকি সবসময় ওরা ঘরের ভিতরে রাখতো, আর যদি উপরে কেউ যাইতো তাও নাকি ওনারা কাউ করতো। সারাদিন জানালা দরজা বন্ধ থাকতো, রাতের বেলা যখন আলো জ্বলতে করে তখন বুঝতাম যে চারটা লোক থাকে। মাঝে মধ্যে বের হইতো, দেখলে আবার দরজা বন্ধ করে দিত। ছেলে বয়সের ধরেন 18-20 বছরের বয়সের ছেলেগুলো থাকতো 4 থেকে 5 জন। ওই রাতের বেলায় ওরা বিশেষ করে বের হইতো, একবার অনেকগুলো পাতা করে নিয়ে আসতো। তবে ভবনটির নিচতলার বাসিন্দারা জানিয়েছেন, দ্বিতীয় তলার অজ্ঞাত পরিচয় যুবকদের নিজের আত্মীয় পরিচয়ে ভাড়া দেন ভবন মালিকের ছোট ভাই ও বাড়ির কেয়ারটেকার ওসমান গনি। আমি বলছি কি যে আপনি ভাড়া দিচ্ছেন, কাউটি জিজ্ঞাসেন, বাড়িওয়ালা বলছে কি যে জিজ্ঞান লাগতো না, আমার আত্মীয় লাগে, আমার স্টুডেন্টরা। পুলিশ জানিয়েছে তাদের কাছেও নতুন ভাড়াটেদের তথ্য লুকিয়েছিলেন বাড়ির মালিক। সে তথ্য গোপন করেছে। আমরা বাড়িওয়ালাকে বলেছি, বাড়িওয়ালা তাদের ফর্ম জমা দিয়েছে, বাট সে কখনো সেটা বলে নাই যে তার ব্যাচেলর ভাড়াটি আছে। সেই কারণেই আমরা বাড়িওয়ালার বিরুদ্ধে আমরা অভিযোগ আনছি যে সেই স্বেচ্ছায় তাদেরকে এই ভাড়াটি দিয়েছেন এবং সে বলেছে তার আত্মীয় বলে সে ভাড়া দিয়েছেন। সে কারণে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসছি। সেখানে তারা ট্রেনিং সেন্টার ছিল, তারা এখানে নতুন নতুন লোকদেরকে এনে এখানে তারা ট্রেনিং দেওয়া। এই ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। তারা জানিয়েছে, নিহতদের ময়নাতদন্ত, ডিএনএ টেস্ট সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে জানা যাবে বিস্তারিত পরিচয়। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। গাজীপুরের জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত আকাশ ওরফে ফরিদুল ইসলামী 1 মাস আগে সিরাজগঞ্জ থেকে পলাতক জেএমবি সদস্য ফরিদুল ইসলাম বলে ধারণা করা হচ্ছে। সে সময় পুলিশ তার পরিবারের অন্য সদস্যদেরও আটক করে। তবে নামে মিল থাকলেও দুজন একই ব্যক্তি কিনা তার কোনো প্রমাণ এখনো হাতে নেই বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 5 সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় একই পরিবারের 3 জন সহ 4 নারী সদস্যকে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বোমা এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। এই ঘটনার পরই জানা যায় এই পরিবারের আরেক সদস্য ফরিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য। শনিবার গাজীপুরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত হয় ফরিদুল ইসলাম ওরফে আকাশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকালকে গাজীপুরে যে পুলিশের অভিযানে ফরিদুল ওরফে আকাশ নামে একজন মারা গিয়েছে। আমরা যে ফরিদুলকে খুঁজছি সিরাজগঞ্জ জেলা পুলিশ, তার সঙ্গে তার নামের মিল রয়েছে এবং আমরা পত্রপত্রিকা তথা মিডিয়া মাধ্যমে জিনিসটা জেনেছি। তবে আমরা অফিসিয়ালি এখন এই ব্যাপারে এই ফরিদুল সেই ফরিদুল কিনা জানতে পারিনি। বাংলার সময় আরো থাকছে। বরগুনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় কোনো কাজেই আসছে না বনায়ন প্রকল্প। বনায়নের নামে চলছে পুকুর চুরি, কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। হবিগঞ্জে আলোচিত 4 শিশু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী 16 অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহর এ আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় মামলার 5 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ বিশেষ পিপি অ্যাডভোকেট মাসুম মোল্লাকে পরিবর্তন করে নতুন পিপি হিসেবে অ্যাডভোকেট কান্তি বিজনকে নিয়োগ দেন আদালত। এর আগে আদালতের কাঠগড়ায় আসামিদের মধ্যে সংঘর্ষ হলে একজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনীতে গত 2 দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর রেমিটেন্স আসছে কোটি কোটি টাকা, কিন্তু প্রবাসীরা পুঁজি হারানোর ঝুঁকির কারণে সে অর্থ বিনিয়োগ করছেন না উৎপাদনশীল খাতে। অথচ এই টাকার সিংহভাগ ব্যয় হচ্ছে ভোগবিলাসে। অবশিষ্ট যা থাকছে তার কিছু ব্যাংক বিমার মাধ্যমে সঞ্চয়ের পাশাপাশি ব্যয় হচ্ছে আবাসন গড়ার পেছনে।
মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। প্রবাসীদের পাঠানো টাকা উত্তোলনে স্বজনদের অপেক্ষার দেখা মিলবে ফেনীর প্রতিটি ব্যাংকেই, কিন্তু প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ বিনিয়োগে তাদের জন্য সরকারিভাবে নেই আলাদা কোনো সুযোগ সুবিধা। তাই ঝুঁকি আছে মনে করে প্রবাসীরা উৎপাদনশীল খাতে বিনিয়োগের অর্থ ব্যয় করে না। তাদের স্বজনদের কাছে নিরাপদ বিনিয়োগ হচ্ছে ব্যাংকের সঞ্চয় আর আবাসন গড়া। এছাড়া বেশিরভাগই ব্যয় হচ্ছে নিজেদের ভোগ বিলাসে। টাকা ভাড়াইছে সামান্য ছেলে, এগুলা সংসারের জন্য খরচ করে। বেশিরভাগ ফ্যামিলি দেখা যাচ্ছে এই টাকাটা ভোগ বিলাস করে উড়িয়ে দেয়। আসলে এটা কোনো প্রকারে উচিত না। সরকার থেকে যদি আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতাম, নিরাপত্তা পেতাম, অবশ্যই আমরা এগুলো ব্যবসা বাণিজ্যে কাটাতাম। তবে ফেনী চেম্বারের এই নেতা মনে করেন, হয়রানি না হওয়ার নিশ্চয়তা সহ বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হলে প্রবাসীরাও উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহী হবে। অনেকে হয়তো বুঝেন না, শিল্প কারখানা করলে হয়তো তারা মনে করে যে তাদের অর্থটা ঠিকভাবে হবে না, তারা বিভিন্ন জায়গায় হয়রানি হবেন। আমরা চাই চেম্বার অফ কমার্স থেকে তারা হয়রানি হবে না, এই বিষয়ে যদি সহযোগিতা চায় আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। এদিকে প্রবাসীদের জন্য শিল্প খাতে বিশেষ সুবিধা দেওয়া উচিত বলে জানালেন স্থানীয় সোনালী ব্যাংকের কর্মকর্তা। এই রেমিটেন্সটা আমরা যেভাবে ব্যবহার করার দরকার ছিল, যে বিনিয়োগ শিল্পায়নের ক্ষেত্রে, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমরা যদি এই রিসোর্সটাকে বা আমাদের এই সম্পদটা যদি আমরা বিনিয়োগে নিতে পারতাম, তাহলে এদের যারা প্রবাসী আয় করতেছেন তাদের তো কল্যাণ হতো, এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জেনারেশনে যারা আসতেছে তাদের জন্য একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি হতো। রেমিটেন্সের প্রবাহে আগ্রহী হয়ে ফেনীতে গড়ে উঠেছে 39টি তফসিলি ব্যাংকের 133টি শাখা। এসব শাখায় গত এক বছরে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 3.5 কোটি টাকা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরে 2,225 কোটি 67 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আজম ও নাসিরউদ্দিন। প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে 1,197 কোটি 42 লাখ টাকা, আর ব্যয় ধরা হয়েছে 1,121 কোটি টাকা। এবারের বাজেট ইতিবাচক ও বাস্তবসম্মত বলে দাবি মেয়রের। গত বছর সেভাবে আমরা এডিবি খাতে যতটুকু আমরা আশা করেছিলাম অতটুকু আমরা পাইনি। আমি চেয়েছি আসলে একটি বাস্তবধর্মী বাজেট করার জন্য। বাস্তবধর্মী বাজেট করার কারণে মূলত এই সময়টুকু অতিরিক্ত চলে গেছে। আমরা ইতিমধ্যে অলরেডি আমরা 3টা প্রকল্প, আমাদের 3টা প্রকল্প গত অর্থ বছরে একটা প্রকল্পর একটা অংশ আমরা এই বছর বাস্তবায়ন করছি। এখানে আমাদের প্রায় 70 কোটি টাকার মতো আমরা এডিবি সহায়তা পাবো। আর পাশাপাশি এইবার 3টা প্রকল্প অলরেডি এটি ফাইনাল স্টেজে। রাজশাহীতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পবা উপজেলার হরিয়ান বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নজরুলের স্ত্রী পাপিয়া মেয়েকে সাথে নিয়ে হাসপাতালে যান। পরে দুপুরে বাড়ি ফিরে রান্নাঘরে নজরুলের গলাকাটা লাশ দেখতে পান তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীর ছেলে অনিককে আটক করেছে পুলিশ। খুঁজে খেজে আমি ওর করে দরজাটা খুলে দেখতে টিকে, তখন ওইবারে মুন্টুর বউ আছে, ওই দরজা খুলে চিগড়ে উঠছে, সাসাইটি কেটে মেরে ফেলে দিচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি, খোঁজ খবর নিচ্ছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আমরা সাসপেক্ট হিসেবে নিয়ে গেলাম। জিজ্ঞাসাবাদ করলে হয়তো কোনো তথ্য হয়তো আমরা পেয়ে যাব, বা সে জড়িত কিনা সেটাও পেয়ে যাব। পাবনায় তরুণ চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন অমিত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শহরের আব্দুল হামিদ রোড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন অমিত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানান। গত 6 অক্টোবর মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের হাটিকুনবুল এলাকায় দুর্বৃত্তদের হামলায় তরুণ চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন অমিত নিহত হন। সঠিক পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনায় জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বরগুনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় কোনো কাজে আসছে না। যে প্রকল্পে ব্যয় করা হয়েছে অর্থ, সেটিও বাস্তবায়ন হয়নি সঠিকভাবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে বনায়ন করার কথা থাকলেও বনের মধ্যে বনায়নের নামে করা হয়েছে পুকুর চুরি। বিশেষজ্ঞরা বলছেন, বনের মধ্যে নতুন করে লাগানোই গাছ বেড়ে ওঠা অনেকটাই অসম্ভব। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। নতুন করে গাছ লাগিয়ে বনের পরিমাণ বাড়ালে বায়ুমণ্ডল থেকে কমবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এতে সম্ভব হবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করা, যে জন্য সরকার জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বনায়নের জন্য ব্যয় করছে। কিন্তু প্রশ্ন উঠেছে এর সঠিক ব্যবহার হচ্ছে কিনা। বরগুনার পাথরঘাটায় 2013-14 অর্থ বছরে 100 হেক্টর জমিতে 2.5 কোটি টাকা ব্যয়ে বনায়ন করার কথা বন বিভাগের। তবে বনের মধ্যেই করা হয়েছে বনায়ন। এতে অধিকাংশ লাগানো চারাই মরে গেছে, আর গভীর বনে নেই কোনো চারাও। গাছের পাতা একেবারে ঝরে গেছে, আর কিছুদিন পরে পাতা যখন নতুন গজাবে তখন কিন্তু একটা সবগুলো সুন্দরভাবে দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন বনের মধ্যে বনায়ন করায় বড় গাছের প্রভাবে খাবার সংগ্রহ করতে না পেরে মরে যাচ্ছে চারাগুলো। একটা উদ্ভিদ যদি বেশি ডমিনেন্ট হয়, তার কাছেই যদি একটা খুব দুর্বল উদ্ভিদ লাগানো হয়, তাহলে কিন্তু ডমিনেন্ট উদ্ভিদটার প্রভাবে ওই দুর্বল উদ্ভিদ আপনার সার্ভাইভ করতে পারবে না। তো সেটা বিবেচনা করে আমাদেরকে যদি উদ্ভিদ লাগানো হয়, প্লান্টেশন করা হয়, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য বেটার হবে। তবে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার দাবি, বনায়ন করার পূর্বে মাটি পরীক্ষার কোনো বিধান নেই তাদের। বন বিভাগে আমরা ল্যান্ডের মাটির পরীক্ষা করা আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোথাও মাটি পরীক্ষা করে। যেভাবে ইন পেপারস আছে, পেপারসের মতো কিন্তু ফিল্ড থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে এর আগেও এ বনের মধ্যে বনায়নের নামে গাছ লাগিয়েছিল বন বিভাগ। সেগুলো মারা যাওয়ার পরও দ্বিতীয়বার আবারও গাছ লাগিয়েছে তারা। সময় সংবাদ, বরগুনা। আবারও দুর্গাপূজার খবর। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জেএম সেন হলে আছেন সহকর্মী শফিকুল আলম, রাজশাহীর ত্রিনয়নী মণ্ডপে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহের আমলাপাড়ায় আছেন হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক, মামুন, আপনাকে ধন্যবাদ। আজকে মূলত মহা অষ্টমী এবং কুমারী পূজা। মূলত কুমারী বালিকাকে দেবী মনে করে যে পূজা করা হয়ে থাকে সেটি হচ্ছে কুমারী পূজা। আর এই কুমারী পূজার মূল উদ্দেশ্য হচ্ছে সব নারীতে দেবীকে উপলব্ধি করাই হচ্ছে সেই কুমারী পূজার মূল উদ্দেশ্য। আজকে সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রামে যে বিভিন্ন পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলো থেকে ভক্তরা সেখানে এসেছেন এবং সেখানে এসে তারা প্রসাদ বিতরণ করেছেন এবং উপভোগ করেছেন। আপনার একটি কথা জানিয়ে রাখি, এই দুর্গাপূজা এখন কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের মধ্যে সীমাবদ্ধ না। এখানে সব ধর্মের মানুষরা কিন্তু এই দুর্গাপূজা আসে এবং সব ধর্মের মানুষরা কিন্তু সেই দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালন করে থাকে। তো কিছুক্ষণ আগে কিন্তু যেই সন্ধ্যা পূজা হয়েছে, সেই সন্ধ্যা পূজা মূলত অষ্টমী এবং নবমীর মাঝখানে যে পূজাটি হয়ে থাকে সেটি হচ্ছে সন্ধ্যা পূজা। এটির মাধ্যমে বলিদান করা হয়ে থাকে। তো চট্টগ্রামে মূলত এইবার যে দেবী এসেছেন ঘোড়াছড়ে দেবী আসার মানে হচ্ছে পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, আবার যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। আমরা সেটাই দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী যে সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশে আমরা যুদ্ধ বিগ্রহ লেগে থাকি। এমনকি আমাদের দেশে কিন্তু যে জঙ্গি তৎপরতা এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে, এই বিষয়কে আমরা লক্ষ্য করি। তো এইবারে চট্টগ্রামে যে প্রায় 2000-এর বেশি পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে কিন্তু 1700-টি বেশি হচ্ছে চট্টগ্রামের বাইরে এবং চট্টগ্রাম নগরীতে পূজা মণ্ডপ রয়েছে মোট প্রায় 13টির মতো। তো সবকিছু মিলিয়ে বলা যায় উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে এখানে এই দুর্গা উৎসব পালিত হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে রকির সাথে। বছর ঘুরে আবারও এলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজার প্রথম দিন ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলেও পরের দিন সপ্তমী এবং আজকে মহা অষ্টমীর মধ্য দিয়ে চলছে এই উৎসবটি। মূলত মহা অষ্টমীতে সবচেয়ে মূল যে আকর্ষণ থাকে শারদীয় দুর্গাপূজার, সেটি হচ্ছে কুমারী পূজা। ইতিমধ্যেই কিন্তু আমরা ত্রিনয়নী পূজা মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছিল সেটি দেখাচ্ছি, এবং এটি আরেকটি আরাধনা মণ্ডপ, এবং এই আরাধনা মণ্ডপে এখন পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজাটির নাম মূলত হচ্ছে সন্ধি পূজা। তবে আজকে যে কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়েছে, কুমারী পূজার যাকে বসানো হয়েছিল কুমারী হিসেবে, তার নাম ছিল স্নিগ্ধা সরকার সেতু এবং 11 বছর বয়সের ছিল সে। দেবগণের আবেদনে সাড়া দিয়ে মূলত দেবী পূর্ণজন্মে কুমারীদের কলুষ রূপে বধ করে। এরপরেই কুমারী পূজার প্রচলন শুরু হয়। মূলত এছাড়াও বেশ কিছু প্রচলন আছে এই কুমারী পূজার। সেই কুমারী পূজার প্রচলনগুলোর মধ্যে একটি হচ্ছে কুমারী
বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপে চিন্তা করে, তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। নারীতে পরমার্থ দর্শন, পরমার্থ অর্জন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, লয় হচ্ছে, ক্রিয়া সাধিত হচ্ছে, সেই শক্তি হচ্ছে কুমারীর মধ্যে নিহিত থাকে। তো মূলত এই বিষয়গুলোই কিন্তু বলা হয়ে থাকে এই কুমারী পূজাতে। যদিও কুমারী পূজা শেষে তারপর পূজা শেষে যে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে, এখনো আমরা দেখছি যে ঢাক ঢোলের মাধ্যমে এই পূজা মণ্ডপগুলো, রাজশাহীর যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সব মণ্ডপগুলোই কিন্তু এরকম জমজমাট হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে এই পূজা মণ্ডপকে ঘিরে। সব মিলে এই পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই বিষয়টি নিয়েও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো আসলে এরকম উৎসাহ উদ্দীপনা চলছে সবগুলো প্রায় 450 পূজা মণ্ডপেই। এই ছিল আমার কাছে রাজশাহীর এই দুর্গাপূজার খবর। এখন আমরা জানবো আমার সহকর্মী হারুনুর রশিদের কাছে ময়মনসিংহের দুর্গাপূজার খবর। ধন্যবাদ রকি। আসলে সারা দেশের মতো ময়মনসিংহেও আজ মহা অষ্টমী পূজা সম্পন্ন হয়েছে এবং বেশ জাঁকজমকপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশেই আমরা সারাদিন দেখেছি যে এই মহা অষ্টমীর ধুমধাম করেই পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজকে এই অষ্টমী পূজা উপলক্ষে অষ্টমী পূজা উপলক্ষে আসলে আজকে আমরা দেখেছি যে প্রতিটি পূজা মণ্ডপেই ছিল পূজারীদের উপচে পড়া ভিড়। আমরা সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, সেখানে দেখেছি যে পুণ্যার্থীরা এসেছেন তাদের দেবী মায়ের কাছে তাদের যে প্রার্থনা আছে সেই প্রার্থনা জানানোর জন্য এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এবং তারা পুষ্পাঞ্জলিও দিয়েছেন। এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী একটি মন্দির, আমলাপাড়া সার্বজনীন মন্দির, যেটি প্রায় 150 বছরের পুরনো মন্দির, সেই মন্দিরে। এবং এই মন্দিরে আমরা যখন এসেছি তখন এখানে সন্ধি পূজা চলছিল। কিছুক্ষণ আগে এই সন্ধি পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পুরোহিত মন্ত্রপাঠ, উলুধ্বনি, শঙ্খধ্বনি সহ অন্যান্য যে আচার রয়েছে সেই ধর্মীয় আচারের মাধ্যমে সন্ধি পূজা সম্পন্ন করেছেন। এখন এই মুহূর্তে এখানে যারা বিভিন্ন ধরনের পূজারী যারা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে তারা এই পূজা মণ্ডপে আসছেন এবং তারা পূজার নান্দনিকতা উপভোগ করছেন। আমি একটি বিষয় যদি বলে রাখি যে ময়মনসিংহের যে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে সবগুলো পুজোতেই আসলে বেশ সুন্দর এবং জাঁকজমকভাবে সাজানো হয়েছে। বিশাল সুউচ্চ তোরণ নির্মাণ করা হয়েছে, রং বেরঙের আলুর ঝলকানি রয়েছে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে আজকে ময়মনসিংহে সেই মহা অষ্টমী বা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এবছর ময়মনসিংহে 710টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং সেই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপের যে কমিটি রয়েছে তারাও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বলয় তৈরি করেছেন যাতে পূজা শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবেই অনুষ্ঠিত হয়। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মামুন। দর্শক, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ, রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং তার আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম, জানাচ্ছিলেন দুর্গাপূজা উদযাপনের খবর। মাদারীপুরে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হল ভেলা বাইচ প্রতিযোগিতা। নৌকার পরিবর্তে ভেলা বাইচ দেখতে ভিড় করেন অন্তত 20,000 দর্শনার্থী। প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজন বাড়তি আনন্দ যোগ করেছে বলে জানান স্থানীয়রা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় শনিবার অনুষ্ঠিত হয় কলাগাছ দিয়ে তৈরি ভেলাবাইচ প্রতিযোগিতা। এতে 4 ভাগে 62 দল অংশ নেয়। পরে ফাইনাল রাউন্ডে কলাবাড়ির মিজান হাওলাদার প্রথম, শ্রীনাথদি বাজিতপুরের মোক্তার হাওলাদার দ্বিতীয় ও একই এলাকার লক্ষণ মালো তৃতীয় হয়। ভেলাবাইচ দেখতে জড়ো হয় দূর দূরান্তের শিশু কিশোর সহ সব বয়সের হাজার হাজার মানুষ। দর্শকরা উপভোগ করেন ব্যতিক্রমী এই আয়োজন। এই বাইচ নারী পুরুষ সকলে দেখে এটা আমরা আনন্দ উপভোগ করি। এত জনগণ, এত মানুষ, মানে খুব এত খুশি হয়ে সবাই প্রাণবন্ত ভাবে উপভোগ করছে, খুব ভালো লাগছে। সমস্ত লোকেই দেখতে পাচ্ছে, আনন্দ ভোগ করছে। এটা
আমরা প্রথম দেখছি, কারণ এর আগে আমরা কখনো ভেলাবাজ কখনো দেখিনি বা শুনিও নি। আমরা যেন এই আয়োজন দেখতে পারি, তাদেরকে আমরা জানাই তারা প্রত্যেক বছর যেন এই আয়োজন করে। এদিকে সকলের সহযোগিতা পেলে আগামীতেও এই ভেলাবাইচের ধারা অব্যাহত রাখতে চায় আয়োজকরা। নৌকাবাস হারিয়ে যাওয়ার পরে আমি নিজে উদ্যোক্তা নিয়ে এই ভেলাবাসটির আয়োজন করেছি। বিভিন্ন জায়গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও বিভিন্ন আনন্দ হয়, তাই আমরা এই ভেলাবাসটি করেছি। প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এই ভেলাবাইচ। মাদারীপুর সহ পার্শ্ববর্তী জেলার প্রায় 20,000 মানুষ ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করতে জড়ো হন। সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে জানালেন মন্ত্রী। শিক্ষা খাত সংস্কারের দাবি শিক্ষাবিদদের। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বললেন খাদ্যমন্ত্রী। সরবরাহ চুক্তি ভাঙলে চালকল মালিকদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। গাজীপুরের পাতারটেকে জঙ্গিদের অবস্থানের বিষয়ে তথ্য গোপন করেছে বাড়িওয়ালা, বলছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দায়ের। এবং মিরপুরে ইংল্যান্ডকে 239 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করছে সফরকারীরা। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ে।